মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধের চূড়ান্ত পরিণতি কি হতে পারে? এই যুদ্ধের চূড়ান্ত পরিণতি হতে পারে উত্তর কোরিয়া বা দক্ষিণ কোরিয়ার যুদ্ধের মডেলের মতো। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া 1950 সালে যুদ্ধ শুরু করে। উত্তর কোরিয়ার পক্ষে ছিল সোভিয়েত ইউনিয়ন, দক্ষিণ কোরিয়ার পক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 3 বছর ব্যাপী যুদ্ধে সমাধান ছাড়া শেষ হয় যুদ্ধবিরতির মধ্য দিয়ে। 1953 সালে শেষ হওয়া যুদ্ধের যুদ্ধবিরতি এখনো চলছে, কোনো যুদ্ধবন্ধের ঘোষণা ছাড়াই। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মরুভূমিতে আটকে যাওয়ার পর একাই অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে, যা পাকিস্তানের অনুরোধে ইরান মেনেও নিয়েছে। ফলে শক্তি সাম্যের সূত্র অনুসারে ইরান মধ্যপ্রাচ্যের একক আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে। অপরদিকে আরব দেশগুলো নিরাপত্তার দায়িত্ব তুলে নিচ্ছে পাকিস্তান। সৌদি আরবের পর কাতারের নিরাপত্তাও পাকিস্তানের কাছে। পাকিস্তান একই সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে পেরেছে। শুধু তাই নয়, ইরান বনাম আরব দেশগুলোর মাঝেও ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সফট টুলস হচ্ছে বিশ্ব ব্যাংক। সেই বিশ্ব ব্যাংক পাকিস্তানকে আবার দক্ষিণ এশিয়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আর্থিক শ্রেণীবিন্যাস করেছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার সাথে তার সম্পর্ক ধীরে ধীরে লোপ পাচ্ছে। মূলত ইরান যুদ্ধ বন্ধ করার যে প্রভাব ফেলেছে পাকিস্তানের আর্থিক শ্রেণীবিন্যাসে, সেটা স্পষ্ট এখানে। পাকিস্তানের অর্থনীতি এখন দক্ষিণ এশিয়ার চাইতে মধ্যপ্রাচ্য ও আফ্রিকাগামী হয়ে উঠছে। ফলে এই নতুন শ্রেণীবিন্যাস ঘটাচ্ছে। যুদ্ধ মাঠ থেকে সরে গিয়ে পর্দার আড়ালে চলছে। সেখানে যে প্রভাব রাখতে পারবে সেই জিতবে। তবে উভয় পক্ষই কঠিন লড়াই চালিয়ে গেছে বলে মূলত ইরানি আপার হ্যান্ডে। এর মাধ্যমে হরমুজের উপর একক আধিপত্য বিস্তার করলো ইরান, সাথে পর্দার আড়ালে থাকা রাশিয়া ও চীনও। হরমুজে সফল ইরান। হরমুজ থেকে ইরান টোল পাচ্ছে ইউয়ান বা ইরানি রিয়েলে। ইরান প্রথমবারের মতো 100 কোটি টাকা সমমূল্যে টোল আদায় করে ঘরে তুলেছে। আমেরিকার 2টা জাহাজ ফিল্মি কায়দায় আটক করেও নিয়ে গেছে হরমুজ প্রণালী থেকে। ইরান, চীন ও রাশিয়ার পাশাপাশি ইউরোপীয় দেশের সাথেও সম্পর্ক স্থাপন করছে, ফলে বিশ্বব্যাপী ইরানের একটা অর্থনৈতিক বাজার তৈরি হচ্ছে। তার ইমেজ বেড়ে যাচ্ছে। ইসরায়েলের জন্য তো হরমুজ প্রণালী স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। চীনে রয়েছে ইরানের ব্যাপক স্বার্থ। ফলে কোনো কারণে যদি হরমুজ বন্ধ হয় বা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে হরমুজ প্রণালী দিয়ে চীন জিনিসপত্র না আনতে পারে, তার বাণিজ্য না করতে পারে, চীন ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। তার অগ্রসরমান অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ফলে চীন উদীয়মান পরাশক্তি হিসেবে এটা কখনোই মেনে নেবে না। এটার উদাহরণ চীন দেখিয়েছে। তারা রীতিমতো হুইসেল বাজিয়ে হরমুজ পার করে নিয়ে আসছে তাদের একটি জাহাজ, এবং এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলছে চীন। অপরদিকে কাতার থেকে সিরিয়া হয়ে একটা পাইপলাইনের মধ্যে ইউরোপে গ্যাস নেবার যুক্তরাষ্ট্রের যে প্ল্যান ছিল, সেই প্ল্যানটা আর হয়ে ওঠেনি। এর উদ্দেশ্য ছিল যদি কাতার থেকে গ্যাসটা ইউরোপে ঢোকাতে পারে, তারপর ইউরোপের জ্বালানি সংকট সমাধান হয়ে যাবে। ফলে কি করবে, রাশিয়ার উপর ইউরোপ আর ডিপেন্ডেন্ট থাকবে না। ফলে রাশিয়াকে কোণঠাসা করবে। সেটা যেহেতু হয়নি, এবং রাশিয়ার জন্য এটা আরো ভালো হয়েছে, সেটা যেহেতু হয়নি, এখন রাশিয়ার উপরে ডিপেন্ড করতে হবে। ফলে তারা ইউরোপকে অনায়াসে করতলগত করতে পারবে বা তাদের সাথে বন্ধুপ্রতিম সম্পর্ক বজায় রাখতে পারবে। এখন যে অবস্থা দাঁড়িয়েছে সেটা হলো চীন, রাশিয়া, ইরান একাত্রা। আর্থিক স্বার্থেই হোক, বাণিজ্যিক স্বার্থেই হোক, সামরিক স্বার্থেই হোক, কিংবা ডলারের বিপরীতে তাদের যে যুদ্ধ ইউয়ানকে শক্তিশালী করা সে বিষয়ই হোক, এরা সবাই এক হয়েছে। ইউরোপ ইতোমধ্যে তাদের জ্বালানি 45 দিনের মধ্যে শেষ হবে এবং অনেক ফ্লাইট বন্ধ হবে, এই দুশ্চিন্তায় ভুগছে। সুতরাং যুক্তরাষ্ট্রের ব্লকে থেকে তাদের আর এখন কোনো লাভ নেই, বরং তার অস্তিত্বের সংকটে পড়বে। ফলে স্পেন, ইটালি, গ্রিস, এছাড়া আরো কিছু রাষ্ট্র, ইউরোপিয়ান রাষ্ট্র, এরা অলরেডি মধ্যপ্রাচ্য তথা ইরানের সাথেই নেগোশিয়েট করছে যে যেন তারা তাদের তেলবাহী জাহাজগুলো এখান দিয়ে নিয়ে যেতে পারে। এইভাবে যুক্তরাষ্ট্র ইউরোপে তার প্রভাব হারাচ্ছে এবং ইউরোপে তার মিত্রদের হারাচ্ছে। অপরদিকে ইরান ইউরোপকে জয় করছে, যুক্তরাষ্ট্র রাশিয়ার দিকে ইউরোপ ঝুঁকে যাচ্ছে। একটু স্পেনের প্রধানমন্ত্রী কিছুদিন আগে বেইজিং সফর করে আসলেন। ঠিক যখন যুক্তরাষ্ট্র বলল যে চীনের সাথে সব রকম বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেবে, ঠিক সেই সময়ই চীনে তার নিমন্ত্রণ। সুতরাং বোঝাই যাচ্ছে একটা মেরুকরণ ঘটে যাচ্ছে এখানে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকে বের হয়ে আসতে যাচ্ছে ইউরোপ। তো ইউরোপ যদি যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে নতুন একটা মেরু তৈরি হবে, বাণিজ্যিক মেরু এবং অর্থনৈতিক মেরু তৈরি হবে। সেক্ষেত্রে সুদূর আহ, আহ, দূর থেকে
সাত সাগর তেরো নদী বলা যায়, এত দূর থেকে এসে এইদিকে যুক্তরাষ্ট্রের যে প্রভাব ছিল এটা মুখ থুবড়ে পড়েছে, আরো পড়বে। এবং এই যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার একক ক্ষমতা, পরাশক্তির যে অহমিকা, এটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। শুধু তাই নয়, তার নিকটতম প্রতিবেশী কানাডা, যার সাথে সীমান্ত শেয়ার করে যুক্তরাষ্ট্র, তারাও তাদের সামরিক বাজেটের কোনো অংশই যুক্তরাষ্ট্রকে দেবে না বলে ঘোষণা দিয়েছে। দক্ষিণ আমেরিকার দেশগুলো বরাবরই যুক্তরাষ্ট্রকে পছন্দ করে না। ভেনেজুয়েলার ঘটনা, কিউবার ঘটনা, গ্রিনল্যান্ড দখল করা, ডেনমার্কের সাথে সম্পর্ক খারাপ করা এবং সাম্প্রতিক সময় ভারত এবং আম, চীনকে নিয়ে কটাক্ষ করা, ভারত জন্মদান করার জন্য যুক্তরাষ্ট্রে যায় এরকম বাজে মন্তব্য করা, সবকিছু মিলে পৃথিবীতে একটা অস্থিরতা তৈরি করে ফেলেছে যুক্তরাষ্ট্র। তার মিত্রদের কাছ থেকে দ্রুতই তার মিত্ররা দ্রুতই যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং তার দিকে আর বন্ধুত্বের হাত বাড়াতে চাচ্ছে না এবং ভরসা পাচ্ছে না। অপরদিকে ইরান হরমুজ প্রণালীকে, আহ, যদিও নৌ অবরোধ আছে, তো ইরানও বলেছে যে হরমুজ তারা অবরোধ করে রাখবে এবং টোল আদায় করবে। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বেশি দিন থাকতে পারবে না, কারণ ইরানি বন্দরগুলো বন্ধ করে রাখলে ইরান যেমন হরমুজ বন্ধ করবে, তাদের যারা হুতিজ আছে প্রক্সি, ইয়েমেনের হুতিজরা তারা বাবেল বন্দর বন্ধ করার কথা বলেছে, যেখান দিয়ে পৃথিবীর 46% আমদানি রপ্তানি হয়। তো সেটা বন্ধ করে দিলে হরমুজ এবং বাবেল বন্দর এই দুটো মিলে হলে পৃথিবী অচল করে দেওয়া সম্ভব। সুতরাং এটা ঘটার সম্ভাবনাও আছে এবং পৃথিবী এটা নিয়েও ভয়ের মধ্যে আছে। সুতরাং ইরানকে এখন কোণঠাসা করা যুক্তরাষ্ট্রের জন্য আরো বেশি কঠিন হয়েছে। কারণ ইরান যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সামরিক শক্তিতে না পারলেও তাদের মিত্রদের বাণিজ্য ঘাটতি তৈরি করে বাণিজ্যের পথ বন্ধ করে দিয়ে মিত্রদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়া হবে। আবার একই গেমস ওদিকে মালাক্কা প্রণালীতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মধ্যে যে প্রণালীটা আছে এটাতে ইন্দোনেশিয়া ট্যাক্স আরোপ করার চেষ্টা করছে। আরেকটা অস্থিরতা অন্যদিকে তৈরি হচ্ছে। সুতরাং এই প্রণালী বন্ধ এবং ট্যাক্স ট্যাক্স খেলা এটা ইরান জনপ্রিয় করে তুলছে। আর পৃথিবীবাসী এটা বুঝতে পেরেছে যে যে হরমুজে কোনো ট্যাক্সই ছিল না, হরমুজ নিয়ে প্রশ্নই ছিল না। একটা শুধু শুধু একটা যুদ্ধে জড়িয়ে পৃথিবীবাসীর জন্য একটা ট্যাক্স আরোপ করার পর্যায়ে নিয়ে আসছে খোদ যুক্তরাষ্ট্রই। কারণ এই যুদ্ধ না হলে হরমুজে ট্যাক্সের বিষয় ছিল না, পৃথিবীব্যাপী তেল গ্যাস নিয়ে এত অস্থিরতার বিষয় ছিল না। এতে আর্থিক ক্ষতি যুক্তরাষ্ট্রের যতটা না হয়েছে তারা সারা পৃথিবীকে তারা টালমাটাল করে তুলছে। মানুষ এটা বুঝতে পেরেছে যে যুক্তরাষ্ট্র কি পরিমাণ যুদ্ধপ্রিয় একটা রাষ্ট্র এবং জাতিতে পরিণত হয়েছে। এই রাষ্ট্রটি তৈরি হয়েছে 1776 সালে এবং সেক্ষেত্রে প্রায় 250 বছর। এই 250 বছরে 237টা যুদ্ধ করেছে তারা সারা পৃথিবীব্যাপী। তাহলে অ্যাভারেজ গুলো দেখা যায় প্রতি বছরেই তারা একটা করে যুদ্ধ করেছে। এবং এই যুদ্ধগুলো কোনোটাই খুব সফট এবং খুব কম ক্ষতি সম্পন্ন যুদ্ধ ছিল না। মরণঘাতী অস্ত্রের ব্যবহার প্রয়োগ করেছে এবং কোটি কোটি লোককে তারা হত্যা করেছে। সবচেয়ে বড় কথা, পৃথিবীতে 9টা রাষ্ট্রের হাতে পারমাণবিক বোমা থাকা সত্ত্বেও এই যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যারা এই পারমাণবিক অস্ত্রটাকে ব্যবহার করেছে। সুতরাং পৃথিবী বুঝতে পারছে যে ইরানের চাইতে যুক্তরাষ্ট্র এবং তার অস্ত্রই এখন পৃথিবীর জন্য বেশি হুমকি। কারণ সর্বশেষ কয়েক বছর হিসেব করলে দেখা যায় যে ইরান বৈশ্বিক কোনো যুদ্ধে সে জড়ায়। আবার যুক্তরাষ্ট্র অ্যাভারেজে একটা করে যুদ্ধ প্রত্যেক বছর লড়েছে। এখন যেটা ঘটেছে যে হরমুজে এসে যুক্তরাষ্ট্র এক ধরনের নাকানি চুবানি খাচ্ছে। ইরান যুদ্ধবিরতির প্রস্তাবের 14 দিনের টাইম মেনে নিল। তারপরে তারা যে চুক্তি দিল সেগুলো যুক্তরাষ্ট্র মানলো না, বরং যুক্তরাষ্ট্র কিছু শর্ত আরোপ করলো। সেই শর্তগুলো ইরান না মেনে দ্বিতীয় দফায় বৈঠকে বসে। বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র নিজে থেকেই অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ ঘোষণা করেছে। যে অনির্দিষ্টকাল মানে এটা ওই যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মডেলের মতো, যে 1953 সালে যুদ্ধবিরতি হয়েছে আজ পর্যন্ত আর যুদ্ধ লাগেনি এরকম, মানে এটা শেষ এখানে। যদি সেটা হয় তাহলে এই যুদ্ধে সুস্পষ্টভাবে ইরান জয়লাভ করেছে। কারণ তাদের যে লক্ষ্য ছিল রেজিম চেঞ্জ করা হয়নি। তাদের লক্ষ্য ছিল পারমাণবিক 460 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যাবে, সেটা নিতে পারেনি। পারমাণবিক চুল্লি বা স্থাপনাগুলো ধ্বংস করবে, সেটা পারেনি। ইরানিদের মধ্যে বিভেদ তৈরি করবে, রেজা শাহ পাহলভিকে ক্ষমতায় বসাবে, সেটা পারেনি। বরং বিভেদে জর্জরিত ইরানকে এখন আরো বেশি ঐক্যবদ্ধ করেছে। ইভেন পারমাণবিক বোমার হামলা হবে এই ঘোষণা যেদিন আসছিল বা ডুমসডে করবে, একটা সভ্যতাকে মুছে দেবে ইরান থেকে, এরকম ভয়ানক বার্তা যখন যুক্তরাষ্ট্র থেকে ছড়াচ্ছিল, তখনই বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বড় বড় স্থাপনায় লাখ লাখ ইরানিরা এসে
মিছিল করেছে। এটা বিশ্বে একটা নজিরবিহীন ঘটনা। আর কোনো জাতি একটা পরাশক্তির সভ্যতা নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি পাওয়ার পর দাঁড়িয়ে যেতে পারে, এরকম আরেকটা জাতি দ্বিতীয়টা দেখানো বা পাওয়া দুষ্কর হবে বলে আমার মনে হয়। তো সেই জাতিকে হারানোর সহজে হারানোটা খুব বেশি সহজ কাজ নয়, এটা যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে। এছাড়াও শুধুমাত্র অবরোধ দিয়ে, হরমুজ থেকে দূরে অবরোধ দিয়ে অন্যান্য দেশের জাহাজগুলোকে আটকে দেবে বা ইরানকে কোণঠাসা করবে সেটাও সম্ভব নয়। একটা মার্কিন রণতরী জাহাজে যে রণতরী সাগরে ভেসে থাকতে তার কোটি কোটি ডলার ব্যয় হয়। এখানে সে ৩টা রণতরীকে কাজে লাগাচ্ছে। তো এগুলোর যে ব্যয় হচ্ছে, এটা পার ডে যে ব্যয়, এটা আমেরিকার জন্য যথেষ্ট খরচ, এবং আমেরিকার জনগণ তাদের ট্যাক্সের টাকা এভাবে জলে ঢালবে কিনা সেটাও আহ, একটা আলোচনার বিষয়। অলরেডি যুক্তরাষ্ট্রের ভেতরেই এই যুদ্ধবিরোধী মনোভাব তৈরি হয়েছে, ট্রাম্প বিরোধী মনোভাব তৈরি হয়েছে, এবং এখানে বার্নি স্যান্ডার্সের মতো যারা সিনেটর আছে তারা যুদ্ধে ট্রাম্পের ক্ষতি, যে ক্ষমতা, যুদ্ধে বিষয়ে ট্রাম্পের যে ক্ষমতা এটা হ্রাস করার জন্য তারা বিল পর্যন্ত উত্থাপন করছে। যদিও পরবর্তীতে সিনেটে তিনি হেরে গেছেন, এটা ট্রাম্পই জিতে গেছে। তো তার মানে দেখা যাচ্ছে যে তার নিজ দেশের ভেতরেও ট্রাম্প সুখে নেই, সমালোচনা আলোচনার মধ্যে যাচ্ছে। আবার ন্যাটোর মতো একটা শক্তিধর প্রতিষ্ঠান যেটা দিয়ে এতদিন যুক্তরাষ্ট্র অনেক জায়গায় সুবিধা নিয়ে আসছে, সেই ন্যাটোকে এখন ডিজলভ করে দেওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। যেমন ন্যাটো সাহায্য করেনি বলে অনেককে সে সিলেক্ট করছে, যেমন স্পেনকে সে ন্যাটো থেকে বহিষ্কার করবে। তারপর হচ্ছে অন্যান্য দেশ যারা সাহায্য করেনি তাদেরকে ক্যাটাগরি করে তাদেরকে শাস্তি দেবে, এরকম চিন্তা করছে জনাব ট্রাম্প। সুতরাং এগুলো যদি হয় তাহলে ন্যাটো একসময় এটা থাকবে না। যদি ন্যাটো কার্যত না থাকে তাহলে আমেরিকার একটা উইং, সামরিক উইং শেষ হয়ে যাবে এটা বলা যায়। সুতরাং হিসাব করে দেখুন, হরমুজ ইরানের নিয়ন্ত্রণে, পরমাণু কর্মসূচি ইরানের নিয়ন্ত্রণে, রেজিম ইসলামিক আহ, বিপ্লবীর যে সরকার সেটাই আছে, ইরানি জনগণ একমত হয়েছে এবং হরমুজ থেকে টোল আদায় করছে, এবং যুদ্ধ বিষয়ক যে ক্ষয়ক্ষতি এটা পার্শ্ববর্তী আরব দেশ থেকে ইরান আদায়ের চেষ্টা করছে। যদি সেটা সফল হয় তার অবকাঠামো সে ঠিক করে ফেলবে। সবকিছু মিলে ইরান এখনো অদম্য, অকুতোভয়, এবং তারা তাদের যুদ্ধ সক্ষমতার অর্ধেকও ব্যবহার করে নাই, এবং এমন অনেক অস্ত্র আছে যা তারা অলরেডি ইন্ট্রোডিউস করে নাই বলে ঘোষণা করেছে। সুতরাং ইরানের শক্তির জায়গাটা অন্য কোথাও, এবং সেই সাথে পরাশক্তিগুলো চীন রাশিয়া তাদের স্বার্থের জন্য হলেও ইরানের পক্ষে আছে, কারণ ইরান কোনো কারণে হেরে গেলে মধ্যপ্রাচ্যে তাদের অস্তিত্ব এবং তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু গুটিয়ে চলে আসতে হবে। চীন তো $400 বিলিয়নেরও বেশি ইনভেস্ট করেছে ইরানে। যদি ইরান কোনো কারণে ইরানের এই রেজিম চলে যায় বা ইরান পরাজিত হয় তাহলে চীনের তো সমস্ত টাকা জলে যাবে। আবার চীন এত সস্তায় তেল আনতে পারবে না। এই সস্তা তেল দিয়ে চীনের উন্নয়নের অনেক, চীন যে উন্নয়ন করছে তার পেছনে এই সস্তা এই তেলটা অনেক গুরুত্বপূর্ণ। রাশিয়ার ক্ষেত্রেও তাই, ড্রোন দিয়ে রাশিয়াকে সাহায্য করেছে। তারপর ইরানি তেল আমদানি করা, খাদ্য, শস্য, সমস্ত কিছু নিয়েই চীন রাশিয়ার মধ্যে একটা সুন্দর বন্ধুপ্রতিম একটা সম্পর্ক বিদ্যমান আছে, এগুলো আছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কি হয়েছে, সে যুদ্ধবিরতি বাড়িয়েছে নিজে থেকে। শর্তগুলো, যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্ত ছিল ইরান সেটা মেনে নিয়েছে। তারপর হচ্ছে যুদ্ধে সে প্রায় 46% প্রেসিশন মিসাইল, 50% ইন্টারসেপ্টর, এবং তার টমাহক ক্রুজ মিসাইল গুলো সে নষ্ট করে ফেলেছে, যেগুলো তৈরি করতে আবার 5 থেকে 6 বছর লেগে যাবে। সুতরাং যুক্তরাষ্ট্রের যে পরিমাণ ক্ষতি হয়েছে তার সাথেও আবার তার F-15, F-16 বিভিন্ন ধরনের পঞ্চম প্রজন্মের বিমানগুলো সে খুঁজেছে। তার সেনাবাহিনীতেও খুব ক্ষতি হয়েছে, তার যুদ্ধ জাহাজগুলো এবং ফ্লিটের মধ্যেও ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষতি অবর্ণনীয়। যদিও তারা পরাশক্তি এবং অনেক ধনী, এগুলো পুষিয়ে নিতে সময় লাগবে না, কিন্তু তারও ক্ষতি হয়েছে অনেক। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তার বিশ্বব্যাপী তার যে ইমেজটা, অর্থাৎ সে যে অজেয়, তাকে কেউ ধরতে পারবে না, তার উপরে চোখ রেখে কথা বলতে পারবে না, এই মানিজ্যত শেষ করে ফেলেছে একটা যুদ্ধে। এবং এর জন্যই দেখা যাচ্ছে সর্বশেষ কিছু না করতে পেরে হুমকি ধামকি তো দিয়েই যাচ্ছে, একটু পর পর ট্রুথ সোশ্যালে সে টুইট করে যাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। ফলে একতরফাভাবে যুদ্ধবিরতি দিয়ে থেমে আছে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, এত কিছুর পরেও হঠাৎ যুদ্ধ বিরতি অনির্দিষ্টকালের জন্য আবার নতুন কোনো প্ল্যান তৈরি করছে কিনা সেটাও
ভাবিয়ে ভাবিয়ে তুলতে পারে মানুষকে। কারণ ঝড়ের পূর্বে কিন্তু চারপাশে একটা গুমট পরিবেশ তৈরি হয়। হঠাৎ করেই সে যুদ্ধ থেকে শান্ত হয়ে গেল। এই অশান্ত চিত্ত শান্ত হওয়ার পেছনেও আবার না জানি কোন কারণ আছে। সে এর মধ্যে কোনো গুটি সাজাচ্ছে কিনা। হঠাৎ সার্জিক্যাল স্ট্রাইকের মতো সাডেন একটা আক্রমণ করে বসে কিনা। অবশ্য ইরানের দিক থেকে সেটা বলা হয়েছে যে এই অনির্দিষ্টকালের যুদ্ধের মাধ্যমে হয়তো যুক্তরাষ্ট্র পায়তারা করছে হঠাৎ করে আকস্মিক আক্রমণ করার জন্য, যাতে প্রিভিয়াস কোনো কৌশল বা সতর্কতামূলক ব্যবস্থা সে ইরান নিতে না পারে এবং এরকম সাডেন অ্যাটাকের মাধ্যমে ইরানের ক্ষতি করতে পারে। এটাও হতে পারে, যুদ্ধে সবকিছুই সম্ভব। তবে সামগ্রিক বিশ্লেষণে এখন পর্যন্ত ইরান এবং যুক্তরাষ্ট্রের যে এই যুদ্ধ অবস্থা, ইরান নিঃসন্দেহে আপার হ্যান্ডে আছে। ইরান ভালো অবস্থানে আছে। যুদ্ধটা যদি আর না হয়, অনির্দিষ্টকাল যদি 1953 সাল থেকে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার মডেলেই শেষ হয়ে যায়, তাহলে ইরান জিতেছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ইরানের যা যা থাকার দরকার ছিল সব রয়েছে এবং ইরান তার শর্তগুলোতে চমৎকারভাবে অটল রয়েছে এখন পর্যন্ত। আর সবচেয়ে বড় লাভ ইরানের যেটা হচ্ছে, বিশ্বে ইরান এখন নেগোশিয়েট করতে পারছে, বিশ্বের রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক তৈরি করতে পারছে, তার জব্দকৃত ডলার ছাড়িয়ে আনার জন্য দেন দরবার করতে পারছে। এবং যদি বিশ্ব ট্রেডে ইরান ঢুকতে পারে, তারা দেন দরবার করে বিভিন্ন কান্ট্রির সাথে যদি ট্রেড করতে পারে, তাহলে ইরানের যে অর্থনৈতিক অবস্থা আছে এখান থেকে সে বের হয়ে আসতে পারবে। আর ইরানের এগুলো অযৌক্তিক না, সে ক্ষমতা তাদের আছে। কারণ তাদের বাবেল মানদেব এর আগেই অস্থির করে তুলেছিল, লোহিত সাগর পুরো অস্থির করে রেখেছিল তাদের প্রক্সি অক্ষ যেটা ছিল হুতিজরা, ইয়েমেনের হুতিজরা। এখন তারা বাবেল মানদেব বন্ধ করবে, ইরানে দেখে হরমুজ বন্ধ করবে, ব্যাস। তাহলে বৈশ্বিক বাণিজ্য মুখ থুবড়ে পড়ে যাবে। আর এটাই হচ্ছে ইরানের সবচেয়ে বড় দাবার চাল এবং সে চালে ইরান এখন পর্যন্ত যথেষ্ট সফল। দেখা যাক। তবে সর্বোপরি এই যুদ্ধটা হঠাৎ করেই যুক্তরাষ্ট্রই শুরু করেছে। এর আগেও একবার ১২ দিনের যুদ্ধ হয়েছিল। সেখানে তারা বলেছিল যে বি-52 বোমারু বিমান দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে পারমাণবিক স্থাপনা। ইরান এখন কোনো কিছু নেই। আবার এই যুদ্ধেও বলল যে ইরানের নেভি নেই, নেভি সাগরের নিচে মিশে গেছে। ইরানের বিমান বাহিনী নেই, আকাশে তারা বিচরণ করে বেড়াচ্ছে এখন মজা করে। ইরানের আকাশে যেখানে খুশি সেখানে যাচ্ছে। এইসব ব্লা 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 অনেক কথা। ইরানের কিছুই নেই। তাদের সামরিক সক্ষমতা নেই, সেনাবাহিনী নেই, সবকিছু শেষ। আম খামেনিকে হত্যা করেছে। এত এত আহ, কথা তারা কনফিডেন্টলি বলে গেছে যে ইরান যেন একেবারে গাজা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। কিন্তু আদতে দেখা গেল ইরান আগের চেয়ে বেশি পরিমাণে হামলা করতে সক্ষম এবং যাদের কিছু নেই তাদের সাথে আবার তারা আলোচনায় বসছে। এর চেয়ে হাস্যকর কি হতে পারে? যাদের নেভি নেই, বিমান বাহিনী নেই, সেনাবাহিনী নেই, যাদের নেতা একের পর এক হত্যা করা, নেতাদের হত্যা করে ফেলা হয়েছে, যে রাষ্ট্রের অর্থনৈতিক অবকাঠামো নেই, দশ 10 মিলিয়নের রিয়ালেরও তাদের মুদ্রা রয়েছে, এইরকম মুদ্রাস্ফীতি, যেখানে এক কাপ চায়ের দাম 2 কোটি রিয়েল হয়ে গেছে। সেই রকম একটা রাষ্ট্রের সাথে দিন দরবারে বসে যে আম, তাদের শর্ত মানতে পারছে না, তাদের সাথে কপ আপ করতে পারছে না, ফলে আবার একতরফাভাবে তারাই যুদ্ধবিরতি দিচ্ছে, বাট তারাই যুদ্ধ লাগে, তারাই যুদ্ধ থামায়। সুতরাং সবকিছু বিবেচনা করে দেখা যাচ্ছে যে তাদের কথাবার্তায় মনে হচ্ছে যদি ইরানের শক্তি না থাকতো, তাদের সাথে আবার যুদ্ধবিরতি কি, তাদের তো বিজয়ী ঘোষণা করে তারা পতাকা গেড়ে আসতো, রেজা শাকে এনে শাসক বানিয়ে দিত। সুতরাং সেগুলো তারা পারেনি। তাহলে বোঝা যায় তারা যা বলেছে এই ন্যারেটিভ গুলো মিথ্যা। সার্বিকভাবে এই যুদ্ধে এখন পর্যন্ত এবং এই অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি দেওয়ায় এই পর্যন্ত এই যুদ্ধের চূড়ান্ত ফলাফল এটাই, যদি এই যুদ্ধবিরতিটা অনির্দিষ্টকালের জন্য থেকে যায় তাহলে এই যুদ্ধে ইরানই জিতেছে। হ্যাঁ, ক্ষতি হয়েছে, যুদ্ধে কেউ জিতে না, যুদ্ধে উভয় পক্ষেরই ক্ষতি হয়, কম আর বেশি। ইরানের অনেক ক্ষতি হয়েছে, এটা কাটিয়ে উঠতে তাদের অনেক সময় যাবে, কিন্তু তারা পরাজিত হয়নি। ইরান একটা পুরনো জাতি, পার্সিয়ান সভ্যতা সবাই জানে। এখানে অনেক জাতি এসেছে, মঙ্গোলরা এসেছে, তারপর সোভিয়েত ইউনিয়ন এসেছে, আরো বড় বড় যত পরাশক্তি এখানে এসেছে, তারা এখানে হামলা করেছে, ক্ষতি করেছে, কিন্তু দখলে রাখতে পারেনি। তারা কিছুদিন শাসন করে চলে যেতে বাধ্য হয়েছে। ইরান এমনই একটা রাষ্ট্র যেটা প্রাকৃতিক আশীর্বাদ পুষ্ট। এটা চতুর্পাশে পাহাড় এবং মরুভূমি দ্বারা ঘেরা। এটা কোনো ছোটখাটো শহর নয়, ছোট কোনো রাষ্ট্র নয়, 16 লক্ষ বর্গ কিলোমিটার। এই রাষ্ট্রকে আক্রমণ করে ফিরে আসা, এটা যেমন জটিল, এই রাষ্ট্রকে করতলগত করাও জটিল। ইতিহাসটা বলে না। সর্বশেষ পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র এখানে আক্রমণ করে সেই ধারাবাহিকতা রক্ষা করছে, যেটা মঙ্গোলরা পারেনি, যেটা সোভিয়েত পারেনি, যেটা আরো অন্যান্য আমেরিকার পূর্বে যারা পরাশক্তি ছিল, যারা ফাইনালি পারেনি, এরকম ক্ষতি করেছে, অনেক ক্ষতি করেছে। কিন্তু তারা তাদের
অঙ্গরাজ্য হিসেবে বা তাদের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে দীর্ঘদিন এর উপরে রাজ করতে পারেনি। যুক্তরাষ্ট্রও পারল না। ফলে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির মধ্য দিয়ে আপাতত যুদ্ধ শেষ হয়েছে। এ পর্যন্ত ইরান জিতেছে বলে মনে হয়।